ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা বন্ধের ঘণ্টা বাজতে বাকি আর মাত্র 11 ঘণ্টা। শেষ সময়ের প্রচারণায় প্রার্থীদের দৌড়ঝাঁপের সঙ্গে জুড়ে ছিল বাকযুদ্ধ। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। ইনসাফের দেশ গড়ার প্রত্যয় জামাত আমিরের। নির্বাচনী ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি অভিযোগ তারেক রহমানের। ভোট দেওয়ার পর হিসাবও বুঝে নেয়ার তাগিদ। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টা একটি দল, অভিযোগ জামাত আমিরের। এবারের ভোট আজাদির, গোলামির নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। এবং চট্টগ্রাম আছে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামাত। নওগাঁ 6 আসনে ধানের শীষ 11 দলীয় ঐক্যের ভোট যুদ্ধ। রংপুর 2-এ ত্রিমুখী লড়াইয়ের আভাস। নির্বাচনী সময় আমরা দেশের বিভিন্ন সংসদীয় আসন নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা বেশ কিছু আসন নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই দেখতে চাই আজকের দিনের আলোচিত সংবাদগুলো কি রয়েছে। শেষ সময়ের যে নির্বাচনী প্রচারণা চলছে তারই অংশ হিসেবে আজকে কিন্তু রাজধানীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি বেশ কিছু জনসভায় অংশ নিয়েছেন। সেখানে তিনি যেটি বলেছেন যে নির্বাচনী ষড়যন্ত্র করছে গুপ্তর এবং এদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য কিন্তু নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু রাজধানীতে বেশ কিছু সমাবেশে অংশ নিয়েছেন, গণসংযোগ করেছেন এবং তিনি যেটি বলেছেন যে হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা করছে একটি দল। এবং আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার জনসভায় তিনি যেটি বলেছেন যে ভোট নিয়ে ষড়যন্ত্র হলে আগের ইসির মতোই পরিবর্তন হবে বর্তমান ইসির। এবং আজকে ডিএমপির পক্ষ থেকে কিন্তু আসলে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে কিন্তু ডিএমপি কমিশনার তিনি যেটি বলেছেন যে আসলে নির্বাচন অতীতের মতো ব্যবহার হবে না পুলিশ। তো এছাড়াও কিন্তু আসলে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে অবগত করেছেন। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু আসলে জাতির উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভাষণ দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে ক্ষমতায় গেলে কারিগরি প্রশিক্ষণ দিয়ে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। অন্যদিকে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে জামাতের আমির ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল আজকের দিনের আমার কাছে থাকা আলোচিত সংবাদগুলো। আমরা নির্বাচনের সময় শুরুতেই যেতে চাই চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম যেহেতু 16টি আসন নিয়ে গঠিত, আমরা চট্টগ্রাম 8 আসনটিতে যেতে চাই। 8 আসনটি সবচেয়ে আলোচিত আসন হিসাবে কিন্তু এরই মধ্যে আবির্ভাব হয়েছে। কেন হয়েছে তা বিস্তারিত জানাচ্ছি। তবে শুরুতেই জানিয়ে চাই এই আসনটি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাঁদগাঁও, বোয়ালখালী পৌরসভা এবং বোয়ালখালী উপজেলার বেশ কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার রয়েছে 5,54,729 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,82,606 জন, নারী ভোটার রয়েছে 2,72,122 জন, তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু একজন রয়েছে। এছাড়া পোস্টাল ভোটার রয়েছে 5,513 জন। এবং এই আসনটিকে নাটকীয় আসন কেন বলছিলাম, কারণ এই আসনটি আসলে যখন এই আসনটি থেকে মনোনয়ন দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে, যাকে মনোনয়ন দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে যিনি মনোনয়ন পেয়ে এরশাদুল্লাহ, তিনি চট্টগ্রামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি কিন্তু আসলে মনোনয়ন পাওয়ার পর যে গণসংযোগ করছিলেন 5 নভেম্বর কিন্তু আসলে তিনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু জাতীয় রাজনীতিতে এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই আসনটি আরও বেশি নাটকীয় আকার ধারণ করে, কারণ এই আসনে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা জোবাইরুল হাসানকে আসলে মনোনয়ন দিয়েছে এনসিপি জামাত জোট, অর্থাৎ 11 দলীয় জোট। কিন্তু সেই মনোনয়ন দেওয়ার পর কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার আবু নাসের, তিনি কিন্তু আসলে 8 দিন কোনো ধরনের গণসংযোগ করেননি এবং 8 দিন গণসংযোগ না করলেও তার কর্মী সমর্থকরা কিন্তু আসলে এই ভোটের মাঠে সক্রিয় ছিলেন এবং তিনি যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই তখন কিন্তু আসলে তিনি দলীয় প্রতীক পেয়েছেন এবং যার ফলে শেষ সময় কিন্তু আসলে তিনি নির্বাচনে প্রচারণায় অংশ নেন নিজেও। এবং এই কারণে কিন্তু আসলে এরশাদুল্লাহ যখন আসলে খুব একটা নির্ভর ছিলেন, যেহেতু তিনি 2008 সালে নির্বাচন করেছেন, তিনি এনসিপির প্রতিদ্বন্দ্বীকে পেয়ে তিনি কিন্তু আসলে নির্ভর ছিলেন জয়ের বিষয়। কিন্তু যখন শেষ মুহূর্তে জামাতের প্রার্থী ডাক্তার আবু নাসের, উপজেলা জামাতের নায়েবে আমির, তিনি যখন ভোটের মাঠে নেমে যান তখন কিন্তু আসলে চিন্তার ভাঁজ পড়ে যায় এরশাদুল্লাহর কপালে এবং তিনি কিন্তু আসলে এখন এই আসনটিতে আসলে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের মধ্যে একটি বড় প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
এই আসনটি সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী শফিকুল আলম রয়েছেন চট্টগ্রাম ৮ আসনে। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, একটি নাটকীয় আসন চট্টগ্রাম ৮ আসন, যেখানে আসলে বিএনপির এগেনস্টে যারা ছিল, যাকে দেওয়া হয়েছিল 11 দলীয় ঐক্য, তিনি আসলে যখন ভোটের মাঠে নামছিলেন, জামাতের প্রার্থী সরে গিয়ে আবার তিনি ভোটের মাঠে আসলেন। সব মিলে আসলে সেখানকার ভোটের মাঠের চিত্র কি একটু জানাবেন আমাদের বিস্তারিত? বলা যায় এক কথায় আসল নাটকীয়তা, এবং এখানে ত্রিমুখী একটি লড়াই হবে, এবং পাশাপাশি এই আসনটা নিয়ে কিন্তু আমরা প্রথম থেকে কিন্তু আমরা একটু দ্বন্দ্বের মধ্যে ছিলাম আসলে কি হতে যাচ্ছে। কিন্তু যেদিন মনোনয়ন প্রত্যাহার করার কথা, সেদিনও কিন্তু একটি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। অর্থাৎ এখানে বিএনপি যে শক্ত ঘাঁটি, এখানে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি নির্বাচন করছেন এই চট্টগ্রামে এই ৮ আসন নিয়ে। এবং এই আসনটি এই জন্য গুরুত্বপূর্ণ, শহরের 5টি ওয়ার্ড এবং বোয়ালখালীর উপজেলা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত, অনেক ভোটার রয়েছে। কিন্তু তার যে একটা জনপ্রিয়তা আছে, আলোড়ন সৃষ্টি করেছে, কারণ তিনি কিন্তু যে গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল। তার প্রতি একটা সহানুভূতি আছে সবার, কারণ সারা দেশে কিন্তু তিনি প্রচারণায় নামতে গিয়ে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। তো সেখানে কিন্তু আসলে 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল জুবায়ের হাসান আরিফকে। তিনি কিন্তু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এবং বিভাগের তত্ত্বাবধায়ক, তারও কিন্তু গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, কিন্তু গ্রহণযোগ্য থাকলেও কিন্তু এখানে জোট থেকে তাকে মনোনয়ন দেওয়া হলেও কিন্তু এখানে যে জামাতের যে প্রার্থী আবু নাসের, সে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করেনি। যদিও এখানে যে জামাত ইসলামের যেই আমির এসেছিলেন এবং যারা এসে তারা কিন্তু সবাই কিন্তু জুবায়ের আরিফের পক্ষে কথা বলেছেন, কিন্তু জামাতের যে প্রার্থী আবু নাসের সেটি প্রত্যাহার না করায় এখানে কিন্তু তারও কিন্তু শক্ত একটা অবস্থান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভোটার লড়াইটা কিন্তু আবু নাসের এবং বিএনপি প্রার্থীর মধ্যে হতে পারে, এরকম আবহাওয়া দেখা যাচ্ছে। এছাড়া জুবায়ের আলমের একটি গ্রহণযোগ্যতা আছে, তিনি বিভাগীয় তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন এবং মুখ্য সংগঠক রয়েছে, যুগ্ম মুখ্য সংগঠক যে হাসান আবদুল্লাহর পরের পদটি তার। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তার প্রচারণা চালানোর জন্য কিন্তু নির্বাচন পরিচালনা আসিফ মাহমুদও কিন্তু এসেছিলেন, বেশ কয়েক জায়গায় কিন্তু প্রচারণা চালিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় এই আসনটি যেহেতু শহর এবং উপজেলা এবং শহর মিলে গঠিত, তবে এখানে সবার একটি দাবি থাকবে, সেটা হচ্ছে যে আসুক সেটা সবাই যে তারা যেন যে কালুঘাট সেতু সেটি যেন বাস্তবায়ন করে, সেটি যেন সবার ভোটারদের সেই প্রত্যাশা থাকে সবার, এবং সবাই চাইবে সেই কাজটি করার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ শফিকুল আলম। সহকর্মী শফিকুল আলম আসলে চট্টগ্রাম ৮ আসন, অর্থাৎ নাটকীয় আসন চট্টগ্রাম ৮ আসনের ভোটের মাঠের সবশেষ চিত্র আমাদের জানাচ্ছিলেন। কথা বলছিলাম চট্টগ্রাম বিভাগের একটা আসনে। এবার যেতে চাই রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগে কথা বলতে চাই, নওগাঁ যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা আজকে নওগাঁ 2 আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত পত্নীতলা উপজেলা এবং ধামইরহাট উপজেলা নিয়ে আসনটি গঠিত। তো এই আসনটি আসলে মোট ভোটার রয়েছে 3,72,436 জন, এবং এই আসনে পুরুষ ভোটার রয়েছে 1,85,375 জন, এবং নারী ভোটার রয়েছে 1,87,059 জন, এবং তৃতীয় লিঙ্গের কিন্তু 2 জন ভোটার এই আসনে রয়েছে, এবং পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার এই আসনটি থেকে রয়েছে 2,175 জন। এই আসনটি কিন্তু আসলে রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা আসন হিসেবে ধরা হয়, বিশেষ করে রাজশাহী অঞ্চলে এই আসনটির ব্যাপক প্রভাব রয়েছে। এই আসনটি থেকে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কারা লড়ছেন ভোটের মাঠে দেখতে চাই। এই আসনে ধানের শেষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ শামসুজ্জোহা খান। শামসুজ্জোহা খান তিনি কিন্তু বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি কিন্তু আসলে নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং 1991 এবং 2001 সালে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে ধানের শেষ প্রতীকে তিনি কিন্তু আসলে বিজয় হয়েছিলেন। তবে এই আসনটি আলোচনায় আসে কারণ শামসুজ্জোহা খানকে মনোনয়ন দেওয়ার পরেও বিএনপির একাংশ কিন্তু তার বিরুদ্ধে এই মনোনয়নের বিরোধিতা করে কিন্তু আসলে তিনি কিন্তু বিএনপির একটি গ্রুপ তারা কিন্তু মানববন্ধন করেছে, তারা বিক্ষোভ করেছে। তো এই আসনে এর জন্য দাঁড়িপাল্লার প্রতীকে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন মোহাম্মদ এনামুল হক। এনামুল হক নওগাঁর স্থানীয় এবং কেন্দ্রীয় বেশ কিছু পর্যায়ে জামাতের পক্ষ থেকে দায়িত্বশীল ছিলেন, এবং তিনি কিন্তু উপজেলা জামাতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তিনি কিন্তু আসলে এরই মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। যেহেতু বিএনপির একাংশ শামসুজ্জোহা খানের বিরোধিতা করছেন, সেই হিসাবে এনামুল হক কিন্তু আসলে ভোটের মাঠে অনেকটা এগিয়ে গেছেন বলতে গেলে, এবং ইগল প্রতীক অর্থাৎ এবি পার্টির পক্ষ থেকে লড়ছেন মতিবুল ইসলাম।
নওগাঁ 2 আসনটি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আসলে আমাদের সহকর্মী এম.আর. রকি রয়েছেন। রকি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নওগাঁ এই 2 আসনটিতে, বিশেষ করে আসলে এই আসনটিতে রাজশাহী অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে এটিকে ধরা হয়, এবং এই আসনে আসলে ভোটের মাঠের চিত্র কি, প্রার্থীদেরকে কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এই শেষ সময়, এবং ভোটারদেরকে কি প্রত্যাশা একটু জানাবেন। একেবারে কিন্তু ভোটের শেষ প্রান্তে, অর্থাৎ আর 2 দিন পরেই ভোট। এই ভোটের যে আমেজ, দীর্ঘ প্রচারণা ছিল, প্রচারণার কোনো কমতি আমরা লক্ষ্য করিনি। সব দলের মাঝেই কিন্তু এই প্রচারণায় সবারই উদ্দেশ্য ছিল প্রার্থীদের ভোটের মাঠে নিজেদের জয়ের মালা কিভাবে ছিনিয়ে আনা যায়। আমরা নওগাঁর পত্নীতলা, ধামুরহাট এই 2টি উপজেলা নিয়ে গঠিত এই আসনে রয়েছে। এই আসনে আমরা যা দেখছিলাম, এখানকার যারা প্রার্থী, মোট 3 জন প্রার্থী, তারা দীর্ঘদিন ধরে তাদের এই প্রচারণার মাধ্যমে নিজেদের যে আমেজ, নিজেদের যে যোগ্যতা, সেই বিষয়গুলো কিন্তু তারা নিজের প্রচারণার মাধ্যমে তুলে ধরেছেন। এবং এই এলাকার, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার যে মৌলিক সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত ভোটের পাল্লায় নিজেদেরকে কিন্তু উপস্থাপন করেছেন। আমরা দেখছিলাম এই এলাকায় সবচেয়ে বড় যে সমস্যাটি তারা বলেছেন যে মাদক সমস্যা, সীমান্ত লাগোয়া এই মাদকের যে দাপট, সেটিকে নির্মূল করতে চান, এলাকার উন্নয়ন করতে চান। এই বদল পত্নীতল এবং ধামুরহাট এই বৃহৎ 2টি উপজেলাকে প্রার্থীদের দিক থেকে অনেকেই বলেছেন যে এই আসনে আগামীতে যদি কেউ বিজয়ী হতে পারেন, তাহলে তাদের দিক থেকে জেলা ঘোষণা করার একটা প্রতিশ্রুতি রয়েছে। এবং বেকারত্ব দূর করার জন্য তাদের যে প্রত্যাশা, শিল্প কলকারখানা স্থাপন, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা, সব মিলে তাদের যে প্রত্যাশার জায়গা, এই প্রত্যাশাগুলো ভোটারদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, তা কিন্তু দীর্ঘদিন ধরে তারা চালিয়ে আসছেন। এবং আজকেও আমরা লক্ষ্য করেছি এখানে 11 দলীয় যিনি প্রার্থী, তিনি ক্যাম্পেইন করেছেন, প্রচারণা চালিয়েছেন সকাল থেকে। সেই সাথে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা, তারও দীর্ঘ প্রচারণা ছিল, এবং প্রচারণায় উভয় পক্ষেরই কিন্তু ব্যাপক জনসমাবেশ আমরা লক্ষ্য করেছি। এবং সব মিলিয়ে এই আসনের যে প্রচারণা যেমন কমতি ছিল না, প্রত্যাশার জায়গা, প্রার্থীরা এখন একটা স্বপ্ন বাঁধছেন, আগামী 12 তারিখে কাঙ্ক্ষিত ভোটের মাঠে তাদের ফলাফল তারা তাদের পক্ষে টানবেন। এবং প্রার্থীরাও কিন্তু যেমন আশায় আছেন, ভোটাররাও একটা মুখিয়ে আছেন, তাদের প্রত্যাশিত নেতা নির্বাচন করে এই এলাকার উন্নয়নকে আরো গতিশীল করবেন, এমনই কথা আমরা ভোটারদের দিক থেকে আমরা জানতে পারছিলাম। এই ছিল সার্বিক নওগাঁর পত্নীতলা ধামুরহাট আসনের খোঁজ খবর আমার কাছে। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রকি জানাচ্ছিলেন আসলে নওগাঁ 2 আসনের ভোটারদেরকে কি প্রত্যাশা রয়েছে, এবং প্রার্থীদের শেষ সময় তারা ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, সে খবরাখবর। কথা বলছিলাম চট্টগ্রাম বিভাগের একটি আসন নিয়ে, তারপর কথা বললাম রাজশাহী বিভাগ নিয়ে। এবার যেতে চাই রংপুর বিভাগে। রংপুর যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা রংপুর 2 আসনটি নিয়ে কথা বলতে চাই। এই আসনটি মূলত তারাগঞ্জ, বদরগঞ্জ এবং বদরগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার রয়েছে 3,80,921 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,92,287 জন, নারী ভোটার রয়েছে 1,88,625 জন। তৃতীয় লিঙ্গের 9 জন ভোটার এই আসনে রয়েছে। এর জন্য এছাড়া পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার এই আসনে রয়েছে 3,116 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 137টি। এই আসনটি আসলে কিন্তু এরই মধ্যে ব্যাপক আলোচিত একটি আসনে পরিণত হয়েছে। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন মোহাম্মদ আলী। তিনি কিন্তু আসলে আগে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং 2008 সালের নির্বাচনে কিন্তু আসলে তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে তিনি এমপি হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন, এবং এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে জামাতের সবচেয়ে আলোচিত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, তিনি আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ 13 বছর তিনি কারাবন্দী ছিলেন, এবং মৃত্যুদণ্ড থেকে তিনি আসলে খালাস পেয়ে কিন্তু আসলে তিনি এই আসনটি থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ঘিরে কিন্তু আসলে বাড়তি উন্মাদনা কাজ করছে এই রংপুর 2 আসনে। তবে রংপুর 2 আসনটি কিন্তু আসলে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির একটি দুর্গ হিসেবেই ধরা হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে লাঙ্গল প্রতীকে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। আমরা এই আসনটি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী নাজমুল হাসান নিশাত রয়েছে। নিশাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিএনপির একজন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী আসনে রয়েছে, জামাতের সবচেয়ে আলোচিত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম আসন থেকে লড়ছে, কিন্তু এটি জাতীয় পার্টির দুর্গ। সব মিলে ভোটের মাঠের চিত্র কি রংপুর 2 আসন, একটু বলবেন? আমরা মূলত রংপুর 2 আসন, এটি আমরা অন্যরকম একটি সমীকরণ দেখছি এই আসনটিতে এটিএম আজহার জামাতের প্রার্থী, আপনি বলছিলেন তিনি কিন্তু হেভিওয়েট প্রার্থী। তার যেমন এই আসনটিতে ভোট ব্যাংক রয়েছে, একই সাথে জাপাত যিনি প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল, তিনি এই আসন থেকে একসময় এমপি ছিলেন, তার আলাদা একটি ভোট ব্যাংক রয়েছে। এবং একই সাথে বিএনপির যিনি প্রার্থী মোহাম্মদ আলী, তারও কিন্তু আলাদা ভোট ব্যাংক রয়েছে। ফলে
নিরবিচ্ছিন্নভাবে নিরঙ্কুশ জয় কেউ পাবেন সেটি কিন্তু এই আসনটিতে আশা করা মুশকিল। এবং আমরা দেখছি যে প্রচারণা যেহেতু একদম শেষ পর্যায়ে, তারা তাদের প্রচারণার যে কাজটি সেটি তারা করছেন, উঠোন বৈঠক করছেন, সমাবেশ করছেন এবং প্রার্থীদের একদম দোরগোড়ায় যাচ্ছেন এবং যার যেটি ভোট ব্যাংকের পাশাপাশি যেগুলো ফ্লোটিং ভোট সেই ভোটগুলো টানার কিন্তু তারা চেষ্টা করছেন। তবে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন রংপুর 2 আসনে যেহেতু শিল্পায়ন নেই, কৃষিপ্রধান একটি অঞ্চল, এই আসনটিতে কর্মসংস্থানের সংকট রয়েছে। তারা যেটি বলছেন যে প্রার্থী আসলে এই বদরগঞ্জ এবং তারাগঞ্জ এই 2 উপজেলায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন এবং প্রার্থীদের কাছে থাকবেন, প্রার্থীদের বিপদ আপদে নানা সমস্যার সংকটে তাদের সমস্যার সমাধান করবেন, এমন প্রার্থীকে তারা বেছে নিতে চান। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, তারা যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। এবং আমরা এই আসনটিতে ঘুরে যেটি দেখেছি যে প্রতীকের পাশাপাশি যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে আমরা দেখছি যে প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের টানার চেষ্টা করছে। তবে ভোটাররা কিন্তু একটি কথাই বলছেন, যারা এলাকার উন্নয়ন করবেন এবং যেসব প্রার্থীকে শুধু ভোটের আগে নয় ভোটের পরেও পাবেন এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। তো সব কিছু মিলিয়ে রংপুর 2 আসনের যে ভোটের সমীকরণ, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। নিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নিশাদ যেমনটি জানাচ্ছিলেন, আসলে রংপুর 2 আসনে জামাত এবং বিএনপি নিজস্ব ভোট ব্যাংক থাকা এখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। রাজধানীর জুরাইন মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কলুষিত হয়ে গিয়েছে, এই বুড়িগঙ্গা নদীকে আমাদের সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে, যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত সেই আমরা গর্বকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আরেকটি সমস্যা আছে, সেই সমস্যাটি হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহর সহ যেখানে যেখানে বাংলাদেশের যেই বিষয় বিশেষজ্ঞ আছে সেখানে সেই অঞ্চলের উপযুক্ত করে ইনশাল্লাহ আমরা শিল্প কর কারখানা গড়ে তুলব, যাতে করে সেই এলাকার মানুষেরা, সেই এলাকার যুবকরা, সেই এলাকার তরুণরা, সেই এলাকার মেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে আমি খবর নিয়ে জেনেছি এই এলাকার মানুষ বিভিন্ন টেকনিক্যাল কলেজ এবং ভোকেশনাল ইনস্টিটিউশন চায় এলাকার যারা শিক্ষিত ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য। এরই ভিতরে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে শুধু ঢাকা 6-এই নয়, আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সব জায়গায়, সব অঞ্চলে, ওই অঞ্চলের উপযোগী করে আমরা ভোকেশনাল ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট, আইটিতে যে আমাদের ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুলব। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলব, যাতে করে তারা দেশেই হোক বিদেশি হোক যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন তখন এই দেশের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য উনি একটি পদক্ষেপ নিয়েছিলেন এবং সেটি ছিল ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করলে আরো উপরের পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত, বিভিন্ন পর্যায় পর্যন্ত আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা যে ফ্রি, সেটার আমরা ইনশাল্লাহ প্রসার ঘটাবো, যাতে আমাদের মেয়েরা, আমাদের দেশের মেয়ে সন্তানরা যাতে বিনামূল্যে আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে বিনামূল্যে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। শুধু তাই নয়, আমাদের মা বোনদেরকে শিক্ষার আলোর পাশাপাশি তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, সেটি শহরেই হোক গ্রামেই হোক যে জায়গায় হোক না কেন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ সেই সকল পরিবারের গৃহিণীদেরকে বা মাদেরকে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আমরা এই পরিবারগুলোর কাছে একটি সহযোগিতা পৌঁছাবো, যার মাধ্যমে ধীরে ধীরে এই পরিবারগুলো ইনশাল্লাহ সামনে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা,
একই সাথে বাংলাদেশের কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে নিশ্চয়ই বহু মানুষ উপস্থিত আছেন যাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে গঞ্জে পরিবার পরিজন আছেন যারা কৃষি কার্যের সাথে জড়িত এবং নিজেরা হয়তো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে হয়তো কৃষি কাজের সাথে জড়িত আছেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশের কৃষক ভাইদেরকে যেভাবে মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেব, একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষি কার্ড দেব, যার মাধ্যমে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা সোজাসুজি ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছে দিব। এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশের যেসব কৃষক ভাইয়ের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণগুলো আমরা সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে যেরকম লেখাপড়া শেখাবো, আমরা যেমন তাদের মধ্যে থেকে বিভিন্ন পেশার দক্ষ মানুষ গড়ে তুলবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, উকিল, ব্যারিস্টার আমরা গড়ে তুলবো, একইভাবে আমরা আমাদের দেশে বহু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এইসব প্রতিভাবান বাচ্চাদেরকে বের করে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তুলবো, পেশাদারি খেলোয়াড় হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলবো। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন বিএনপি দেশ গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আজ একটু আগে যে বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম যে 12 তারিখে নির্বাচন শুধু সঠিক মানুষ নির্বাচন করার দিন নয়, 12 তারিখ হচ্ছে একই সাথে আমাদের দেশ গঠনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি গঠন করতে হয়, এই যে যতগুলো সমস্যা আমরা এই এলাকার শুনলাম, এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তি এবং সঠিক রাজনৈতিক দলকে বাছাই করে নিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি রয়েছে। প্রিয় ভাই বোনেরা, রাজধানীর ধূপকলায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকেই বিরামহীন ব্যস্ততা, দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের দিন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির প্রার্থীরা বলছেন নকল সিল ও বোরকা বাড়ানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। শেষ সময় আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করছে জামাত। দাঁড়িপাল্লার প্রার্থীরা বলছেন সারা দেশের সহিংসতা ও হুমকির ঘটনায় এখনো উদ্বেগ কাটেনি। এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজনে। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গেই থাকুন সময়।